একদিকে বিশ্ববাসীর দাবি, অন্যদিকে তা দুপায়ে দলছে নেতানিয়াহু। ফিলিস্তিনবাসীর মুক্তির দাবিতে সারা বিশ্বে যখন ছাত্র জনতা স্লোগান দিচ্ছে, ঠিক তখন গাজায় একের পর এক বোমা ফেলছে ইসরায়েলি বাহিনী। ক্ষুধায় কাতর ফিলিস্তিনি শিশুরা উড়ে যাচ্ছে বোমার আঘাতে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নেতানিয়াহুকে থামার আহ্বান জানানো হলেও তিনি ফিলিস্তিনকে পরিণত করতে চাইছেন এক রক্ত উপত্যকায়। এত সাহস তার কার ভরসায়? সারা বিশ্বের মানুষের কণ্ঠে ধ্বনিত হচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতা। গাজা উপত্যকায় মানবিক সংকট চরমে পৌঁছেছে। ইসরায়েলি অবরোধ, টানা হামলা ও সীমিত ত্রাণ প্রবেশের কারণে বাসিন্দারা চরম খাদ্য, পানি, ওষুধ, বিদ্যুৎ এবং স্বাস্থ্যসেবা সংকটে ভুগছেন। গাজার হাসপাতালগুলো কার্যত অচল। অধিকাংশ হাসপাতাল ধ্বংসপ্রাপ্ত, ওষুধের চরম সংকট, জ্বালানি ও অক্সিজেন সরবরাহ নেই বলে চিকিৎসা কার্যক্রম বন্ধের পথে। আহত ও অসুস্থদের চিকিৎসা দিতে পারছেন না চিকিৎসকরা। জরুরি সেবাদানকারী সংস্থাগুলো জ্বালানি ও সরঞ্জামের অভাবে কার্যত অকার্যকর হয়ে পড়েছে। অপুষ্টিজনিত কারণে শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে। অন্তত ৫৭ শিশু ইতোমধ্যে মারা গেছে। গাজায় বিশুদ্ধ পানির সংকট চরমে। ইসরায়েলি অবরোধে বিদ্যুৎ ও জ্বালানি না থাকায় পানি শোধনাগার ও পাম্পিং স্টেশন বন্ধ। মানুষ বাধ্য হয়ে অনিরাপদ পানি পান করছে, ফলে ডায়রিয়া, স্ক্যাবিস, জন্ডিস সহ নানা পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে। মার্চের পর থেকে পানি শোধনাগারের উৎপাদন ৮৫% কমে গেছে। গাজায় বিদ্যুৎ সরবরাহ প্রায় সম্পূর্ণ বন্ধ। জেনারেটরের জন্য জ্বালানি নেই, ফলে হাসপাতাল, পানি সরবরাহ ও অন্যান্য জরুরি সেবা অচল। সম্প্রতি আন্তর্জাতিক চাপের মুখে ৫ থেকে ৬টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অনুমতি পেয়েছে। তবে জাতিসংঘ জানিয়েছে এই ত্রাণ এখনও গুদামেই আটকে আছে, বিতরণ শুরু করা সম্ভব হয়নি। জাতিসংঘের হিসাব অনুযায়ী প্রতিদিন অন্তত ৬০০ ট্রাক ত্রাণ প্রয়োজন, কিন্তু ঢুকছে মাত্র হাতে গোনা কিছু ট্রাক। খাদ্য, ওষুধ, পানি, জ্বালানি সরবরাহ চরমভাবে অপর্যাপ্ত। কিছু খাদ্য ও শিশু খাদ্য বিতরণ হলেও তা জনসংখ্যার তুলনায় খুবই নগণ্য। ত্রাণ বিতরণে ইসরায়েলি নিয়ন্ত্রণ ও বাধার কারণে কার্যকর সহায়তা পৌঁছানো যাচ্ছে না। স্থানীয় সংস্থাগুলোরও মজুদ ফুরিয়ে গেছে। সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে জরুরি ত্রাণ পাঠানোর চুক্তি হলেও বাস্তবে বিতরণ শুরু হয়নি। ৭ অক্টোবর ২০২৩ থেকে ১৪ মে ২০২৫ পর্যন্ত গাজায় কমপক্ষে ৫২,৯২৮ জন নিহত এবং ১,১৯,৮৪৬ জন আহত হয়েছেন। অপুষ্টি ও অনাহারে শিশু মৃত্যু এবং রোগবালাইয়ের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বাড়ছে। জরুরি সহায়তা না পৌঁছালে হাজার হাজার শিশু মৃত্যুর ঝুঁকিতে। গাজার পরিস্থিতি বর্তমানে মানবিক বিপর্যয়ের সবথেকে নিকৃষ্ট উদাহরণ হয়ে উঠেছে। ওষুধ, পানি, বিদ্যুৎ সংকটে হাসপাতাল কার্যত অচল। সীমিত কিছু ত্রাণ প্রবেশ করলেও তা বিতরণ শুরু হয়নি এবং প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক চাপ বাড়লেও গাজায় মানবিক সহায়তা পৌঁছানো ও বিতরণে এখনও অনেক বাধা। অবিলম্বে নির্বিঘ্ন ত্রাণ প্রবেশ এবং পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি ছাড়া পরিস্থিতি উন্নয়নের কোনো সম্ভাবনা নেই। হুমকি ধামকি কিংবা নিষেধাজ্ঞা কোনো কিছুতেই কাবু করা যায়নি ইরানকে। নেতানিয়াহু বারবার ঘোষণা দিয়েছিল ইরান আক্রমণ করবে, কিন্তু সাহস পায়নি। উল্টো আক্রমণের জন্য যুক্তরাষ্ট্রের শক্তিশালী যুদ্ধ বিমান F-35 পাঠিয়েও তা ফিরে আসে। ইরানের বাভার 373 এর ভয়ে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো ফিরে আসতে বাধ্য হয়েছিল। কি আছে এই বাভার 373 এ? ইরানের প্রতিরক্ষায় আর কি ভয়ঙ্কর সমরাস্ত্র দেখেছে ইসরায়েলের বিমান বাহিনী, যার কারণে মিশনের লক্ষ্য পূরণ না করেই তেল আবিবে ফিরে যেতে বাধ্য হয়েছিল ইসরায়েলের ফাইটার পাইলটরা। এখন তেহরানকে লক্ষ্য করে হামলা চালাতে বারবার ভাবতে হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। যুক্তরাষ্ট্রের তৈরি আধুনিক যুদ্ধ বিমান F-35 কেন ফিরে আসলো আক্রমণ না করে? এত প্রশ্নের একটিই উত্তর, বাভার 373।
গত বছরের অক্টোবরে ইরানকে লক্ষ্য করে অপারেশন ডে অফ ডিফেন্স নামে একটি মিশন পরিচালনা করে ইসরায়েলের বিমান বাহিনী। কয়েক দফায় তেহরান সহ বেশ কিছু শহরে হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। বিমানে বহন করা ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয় ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম S-300। রাশিয়ার তৈরি এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে ইসরায়েল ব্যবহার করে যুক্তরাষ্ট্রের তৈরি F-35 যুদ্ধ বিমান। ইসরায়েলের কাছে বর্তমানে F-15, F-35, F-16 সহ প্রায় শতাধিক যুদ্ধ বিমান রয়েছে। নেতানিয়াহুর এত শক্তিশালী বিমান বাহিনী থাকার পরেও ইরানে নতুন করে হামলা চালাতে বারবার ভাবতে হচ্ছে ইসরায়েলকে। এমন চিত্রই উঠে এসেছে মার্কিন সংবাদ মাধ্যম ম্যাগাজিন দ্য ন্যাশনাল ইন্টারেস্টের প্রতিবেদনে। ইরানে বড় হামলা চালানোর পরিকল্পনা ছিল ইসরায়েলের, কিন্তু আয়াতুল্লাহ আল খামিনির দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা দেখে ভয়ে সেই মিশন সফল করতে পারেনি নেতানিয়াহুর বিমান বাহিনী। রাশিয়ার তৈরি S-300 বিমান প্রতিরোধ ব্যবস্থাকে ধ্বংস করতে ইসরায়েল সফল হলেও মাঝপথে মিশনের লক্ষ্য পূরণ না করেই ফিরে যেতে বাধ্য হয়। মূলত ইসরায়েলের পাইলটরা ইরানের বিজ্ঞানীদের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেমকে শনাক্ত করতে পারেনি। নতুন প্রজন্মের এই প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি রাশিয়ার তৈরি S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের আদলেই তৈরি, আর এ কারণেই ইরানে হামলা চালাতে আর ঝুঁকি নেননি ইসরায়েলের বিমান বাহিনী। কিন্তু এখন প্রশ্ন হলো, কতটা শক্তিশালী ইরানের বাভার 373 এয়ার ডিফেন্স? দ্য ন্যাশনাল ইন্টারেস্ট তার প্রতিবেদনে জানিয়েছে, ইরানের কাছে বর্তমানে উচ্চ ফ্রিকোয়েন্সির রাডার রয়েছে, যা দিয়ে F-35 এর মতো যুদ্ধ বিমানকেও আক্রমণের আগে শনাক্ত করতে পারে ইরানের প্রতিরক্ষা বাহিনী। মূলত বাভার 373 এয়ার ডিফেন্সের সাথে একীভূত রয়েছে ইরানের ওই শক্তিশালী রাডারটি। 2022 সালে ইরানের বিজ্ঞানীরা একটি পরীক্ষা চালায়। সেখানে তাদের নির্মিত ড্রোন দিয়ে বাভার 373-তে পরীক্ষামূলকভাবে আক্রমণ চালানো হয়। এই ড্রোনটিতে মূলত ইসরায়েলের F-35 যুদ্ধ বিমানে থাকা বৈশিষ্ট্যের সবগুলো রয়েছে। আশ্চর্যজনকভাবে 280 কিলোমিটার দূর থেকেই ড্রোনটিকে শনাক্ত করতে পারে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম। ড্রোনটি যখন 186 কিলোমিটার দূরে অবস্থান করছিল, ঠিক তখনই ড্রোনটিকে ধ্বংস করতে সক্ষম হয় বাভার 373। আর এসব তথ্য পর্যালোচনা করেই ইরানে হামলা চালাতে বারবার ভাবতে হয়েছে নেতানিয়াহুকে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে এবার কড়া অবস্থান নিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। তিন দেশের নেতারা এক যৌথ বিবৃতিতে স্পষ্ট করে দিয়েছেন, ইসরায়েল যদি গাজায় সামরিক অভিযান বন্ধ না করে এবং মানবিক সহায়তার উপর নিষেধাজ্ঞা তুলে না নেয়, তাহলে তারা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন। এই নেতারা বলেন, ফিলিস্তিনিদের মানবিক দুর্দশা এখন সহ্যের বাইরে চলে গেছে। তারা জানান, 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে তারা সমর্থন করেছিলেন, কিন্তু বর্তমান অভিযান আত্মরক্ষার সীমা ছাড়িয়ে গেছে। ট্রাম্পের সরে যাওয়ার পর যুক্তরাজ্য, ফ্রান্স আর কানাডার এমন হুঁশিয়ারি হামাস আর হুতিদের আরও উজ্জীবিত করেছে। এখন প্রায় প্রতিদিনই হুতিদের হামলায় লণ্ডভণ্ড হচ্ছে ইসরায়েলের নানা শহর। অন্যদিকে হামাসও পূর্ণ প্রস্তুতি নিতে শুরু করেছে। গাজায় এবার ইসরায়েলের সেনাবাহিনীকে চেপে ধরতে সব ধরনের ছক কষে কেবল প্রতিঘাতের অপেক্ষায় রয়েছে হামাস। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানিয়েছেন, ইসরায়েলের গাজা যুদ্ধ ও অবৈধ বসতি সমর্থনের কারণে দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতিমধ্যে যুক্তরাজ্য ইসরায়েলের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিত করেছে এবং পশ্চিম তীরের সহিংস বসতি স্থাপনাকারীদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তীব্র আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল সোমবার গাজায় 9টি ত্রাণবাহী ট্রাক ঢোকার অনুমতি দেয়, কিন্তু জাতিসংঘের ত্রাণ প্রধান একে সমুদ্রের তুলনায় একটি ফোঁটা বলে মন্তব্য করেছেন। ইউএন জানিয়েছে, যদি দ্রুত সহায়তা না পৌঁছে তাহলে আগামী 48 ঘন্টায় 14,000 ফিলিস্তিনি শিশুর মৃত্যু হতে পারে। গাজার প্রায় 5 লাখ মানুষ চরম খাদ্য সংকটে রয়েছেন।
ক্ষুধার জ্বালায় অনেকে পশুখাদ্য ও বালু মেশানো আটা খেতে বাধ্য হচ্ছেন। এসব পরিস্থিতিতে ইসরায়েল অতিরিক্ত 100 ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের 26টি দেশ থেকে এক যৌথ বিবৃতিতে গাজায় বাধাহীন মানবিক সহায়তা পুনরায় শুরুর আহ্বান জানিয়েছেন। নেদারল্যান্ডস ইসরায়েলের সঙ্গে থাকা মুক্ত বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। সেই আহ্বানে ফ্রান্স, সুইডেন, বেলজিয়াম সহ আরও কয়েকটি দেশ সমর্থন জানিয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল বারো বলেন, ইসরায়েলের অন্ধ সহিংসতা এবং মানবিক সহায়তা অবরোধ বন্ধ হওয়া উচিত। একদিকে ইসরায়েলকে হুঁশিয়ারি, নিষেধাজ্ঞা, বাণিজ্য স্থগিত, অন্যদিকে এখনও থামেনি অস্ত্র বিক্রি। প্রশ্ন উঠেছে, এই হুঁশিয়ারি কি সত্যিই কোনো বড় পরিবর্তন আনবে গাজার জন্য? এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট কেউ দিতে পারছে না। তবে গোটা বিশ্ববিবেক যেখানে এখন গাজার সাধারণ মানুষের পক্ষে, সেখানে একা নেতানিয়াহু এমন বর্বরতা চালিয়ে যাচ্ছে। প্রশ্নের উত্তরে এমন পাল্টা প্রশ্ন আসছে। তবে এবার হয়তো নেতানিয়াহুকে থামতে হবে, কারণ ট্রাম্পের পর এখন পশ্চিমারাও সরে যাচ্ছে ইসরায়েলের পাশ থেকে। তবে পরাজয় কিংবা আক্রমণ প্রতিরোধ যাই হোক, গাজার ক্ষুধার্ত শিশুসহ সাধারণ মানুষের জন্য এমন খাদ্য, ওষুধ, জরুরি সেবা যত তাড়াতাড়ি সম্ভব নিশ্চিত করতে হবে। তা না হলে মানবিক বিপর্যয়ে গাজার কান্না ভারী করে তুলবে বিশ্ব বিবেককে। আমেরিকায় রপ্তানিকৃত ভারতীয় আমের 15টি চালান শেষ মুহূর্তে ছাড়পত্র পায়নি, যার আর্থিক ক্ষতি প্রায় $5 লাখ। যদিও বিশ্ববাজারে ভারতের আমের সুখ্যাতি বহুদিনের, আমেরিকা সহ বিশ্বের নানা দেশের আমের চাহিদা পূরণ করে দেশটি। কিন্তু কেন ভারতের এই আমগুলো ফেরত পাঠানো হলো? তদন্তে জানা গেছে, আমেরিকান কাস্টমস ও বর্ডার প্রোটেকশন কর্তৃপক্ষ আমের চালান গ্রহণ করেনি মূলত ডকুমেন্টেশন বা কাগজপত্রের ভুলের কারণে। আমেরিকায় আম রপ্তানির জন্য ইরিডিয়েশন বাধ্যতামূলক। এই প্রক্রিয়া সম্পন্ন হলে ইউএসডিএ অনুমোদিত একটি বিশেষ ফর্ম PPQ-203 ইস্যু করতে হয়, যাতে ইরিডিয়েশনের তারিখ, সময়, ব্যাচ নম্বর সহ বিস্তারিত তথ্য থাকে। রপ্তানিকারকের দাবি, তারা নিয়ম মেনে ইরিডিয়েশন করিয়েছিলেন, কিন্তু কাগজপত্রে কিছু তথ্য ভুল ছিল যা তারা পরে জানতে পেরেছেন। কিন্তু ততক্ষণে ক্ষতি যা হবার হয়ে গেছে। 8 ও 9 মে মুম্বাইয়ের একটি ইউএসডিএ অনুমোদিত ইরিডিয়েশন সেন্টারে আমগুলো ইরিডিয়েট করা হয়, কিন্তু ডেটা এন্ট্রিতে ভুল, ফর্মে অসঙ্গতি এবং কিছু ক্ষেত্রে ফর্ম সময় মতো আপলোড না হওয়ায় আমেরিকান কাস্টমস কর্তৃপক্ষ আমের চালানটি গ্রহণ করেনি। যদিও আমেরিকান কর্মকর্তারা জানিয়েছেন, আমের মধ্যে কোনো পোকামাকড় বা রোগ পাওয়া যায়নি, সমস্যা ছিল শুধুমাত্র প্রশাসনিক কাগজপত্রে। আমেরিকায় আম রপ্তানি করতে গেলে খরচ প্রচুর, ফেরত পাঠালে সেই খরচ আরও বেড়ে যায়, আর পচনশীল পণ্য ফেরত এনে বিক্রি করা প্রায় অসম্ভব। ফলে রপ্তানিকারকরা চালান ফেরত না নিয়ে আমগুলো ধ্বংস করার সিদ্ধান্ত নেন। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আমেরিকান পরিদর্শকরা স্থানীয় কর্তৃপক্ষকে না জানিয়ে সরাসরি অফিসে রিপোর্ট পাঠিয়ে দেন, ফলে সমস্যা মিটিয়ে নেওয়ারও সুযোগ ছিল না। পরবর্তীতে সংশ্লিষ্ট ইরিডিয়েশনের সেন্টারে ডেটা সংশোধন করা হয়েছে এবং এখন রপ্তানি স্বাভাবিক রয়েছে। তবে এই ঘটনা ভারতের জন্য অনেক বড় শিক্ষা। বিশ্ববাজারে ভারতের আমের চাহিদা বাড়ছে, তবে প্রশাসনিক ভুলে যাতে আর কোনো কৃষক বা রপ্তানিকারক ক্ষতির মুখে না পড়েন সে বিষয়ে সতর্ক থাকতে হবে সংশ্লিষ্ট সবাইকেই। এক নারী ইউটিউবারকে কেন্দ্র করে ভারত জুড়ে শুরু হয়েছে তোলপাড়। রীতিমতো ভারতীয় প্রশাসনের ঘুম হারাম করে দিয়েছেন এই নারী ইউটিউবার। পাকিস্তানের সাথে যুদ্ধের পর একের পর এক ব্যক্তিকে আটক করছে ভারতীয় পুলিশ। আটককৃতদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে জ্যোতি মালহোত্রা নামের এক নারী ইউটিউবারকে নিয়ে। ভারতীয় গোয়েন্দাদের অভিযোগ, এই নারী ইউটিউবার একজন পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এবং সন্দেহ করা হচ্ছে যে তিনি ভারতের গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছেন ওই ব্যক্তিকে, যা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে। জ্যোতি মালহোত্রার মতো আরও নারী পুরুষ কি ভারতে রয়েছে যারা পাকিস্তানের জন্য কাজ করছে? এমন প্রশ্নও ভারতীয় গোয়েন্দা সংস্থার সামনে এসেছে। আর এই প্রশ্ন থেকেই পাকিস্তানের নতুন খেলা শুরু বিষয়টিও আলোচনায় আসছে।
ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী ভারতের হরিয়ানা ভিত্তিক ভ্রমণ ব্লগার জ্যোতি মালহোত্রা ইউটিউবে ট্রাভেল উইথ জো নামে একটি চ্যানেল আছে তার। 3,77,000-এরও বেশি সাবস্ক্রাইবার সেই চ্যানেলে। 2011 সালে খোলা চ্যানেলটিতে এখন পর্যন্ত 487টি ভিডিও আপলোড করা হয়েছে, যা অধিকাংশই বিশ্বের বিভিন্ন দেশ ও শহর ভ্রমণের। গত বছর পাকিস্তান ভ্রমণের পর চীনেও গিয়েছিলেন জ্যোতি। গেল বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ভ্রমণেও এসেছিলেন জ্যোতি। এবছর মার্চে পেহেলগামে বেড়াতে গিয়ে ভিডিও করেছিলেন তিনি। পরের মাসেই পেহেলগামের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ভারতের তদন্তকারীদের আতশ কাচের নিচে এখন যেন জ্যোতির এই ভ্রমণ কাহিনী। জ্যোতির এই পাকিস্তান, চীন, বাংলাদেশ, থাইল্যান্ড সহ বিশ্বের নানা দেশে ঘোরার অর্থায়নের অনুসন্ধান করছে ভারতীয় পুলিশ কর্মকর্তারা। পুলিশের বরাতে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী 2023 সালে দিল্লিতে পাকিস্তান হাই কমিশনে যান জ্যোতি। সেখানে তিনি নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনের কর্মী এহসান উর রাহিম ওরফে দানিশের সংস্পর্শে আসেন। তার মাধ্যমেই পাকিস্তানে ভ্রমণে গিয়েছিলেন তিনি। তদন্তকারীরা বলছেন তখন পাকিস্তানি একজন গোয়েন্দা সদস্যের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কেও জড়িয়ে পড়েন জ্যোতি মালহোত্রা। তবে গত 13 মে নয়াদিল্লির পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা এহসানুর রহিমকে ভারত থেকে চলে যাওয়ার নির্দেশ জারি করে ভারত সরকার। তদন্তকারীরা বলছে জ্যোতির মোবাইল ফোন ও অনলাইন অ্যাকাউন্ট থেকে এনক্রিপ্টেড চ্যাট, বিদেশ ভ্রমণের তথ্য এবং আর্থিক লেনদেনের রেকর্ড উদ্ধার করেছেন, যা গুপ্তচর বৃত্তির প্রমাণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। যেখানে জ্যোতি আলী হাসান নামের একজন আইএসআই হ্যান্ডেলারের সাথে সাংকেতিক ভাষায় কথোপকথন করতেন। পুলিশের বরাতে হিন্দুস্তান টাইমস বলছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে সংবেদনশীল তথ্য সরবরাহের কথা ইতোমধ্যে স্বীকার করেছেন জ্যোতি। তার বিরুদ্ধে 1923 সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের 3 ও 5 ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতা আইনের 152 ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ব্রিটিশদের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় ইসরায়েল রাষ্ট্রের জন্ম। সেই ব্রিটেন সহ পশ্চিমা বিশ্বেই এখন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আন্তর্জাতিক চাপ ও সমালোচনার মুখে পড়েছেন। সারা বিশ্বে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযান ও ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের কারণে তাদের প্রতি ঘৃণা ও নিন্দার ঝড় উঠেছে। প্রশ্ন উঠছে, নিজেদের প্রতি ঘৃণা ছড়িয়ে দিয়ে ইসরায়েল কি টিকে থাকতে পারবে, নাকি তাদের ভবিষ্যৎ ফিলিস্তিনিদের চেয়েও ভয়াবহ হবে? আজ সারা বিশ্বের চোখ ফিলিস্তিনিদের অসহায়ত্বে অশ্রুসজল। আরব বিশ্বের হেয়ালিতে ফিলিস্তিনিরা আজ নিজেদের ভূমিতে নিজেরাই উদ্বাস্তু। অন্যায়ের সাথে মুসলিম বিশ্বের ক্রমাগত আপোষ আর শত বছরের কুটচালে একটা গোটা উপত্যকা পরিণত হয়েছে রক্তসাগরে। ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা এবং সেই থেকেই শুরু হওয়া ইসরায়েল ফিলিস্তিন সংঘাত বিশ্বের অন্যতম দীর্ঘস্থায়ী ও জটিল বিরোধ। 1948 সালে ব্রিটিশ সাম্রাজ্য ও জাতিসংঘের সমর্থনে ইসরায়েল রাষ্ট্র গঠিত হলে লক্ষাধিক ফিলিস্তিনি তাদের জন্মভূমি থেকে উচ্ছেদ হন এবং মধ্যপ্রাচ্যে নতুন এক সংঘাতের সূত্রপাত হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেন ফিলিস্তিন অঞ্চল নিয়ন্ত্রণ করতে শুরু করে এবং 1917 সালের ব্যালফোর ঘোষণা অনুযায়ী ইহুদিদের জন্য জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদি অভিবাসন বেড়ে যায় এবং 1947 সালে জাতিসংঘের বিভাজন পরিকল্পনায় ফিলিস্তিনকে 2টি রাষ্ট্রে ভাগ করার সুপারিশ করা হয়। অধিকাংশ আরব দেশ ও স্থানীয় ফিলিস্তিনিরা এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির নেতা হিটলারের নেতৃত্বে 7 লাখ ইহুদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়, যা হলোকাস্ট নামে পরিচিত। ইউরোপ জুড়ে সংঘাতটি এই গণহত্যা ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয় এবং এটি ইহুদি জাতিসত্তা ও ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তা মনস্তত্ত্বে গভীর ছাপ ফেলেছে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র ঘোষণার পরপরই আরব দেশগুলোর সাথে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে ইসরায়েল ঐতিহাসিক ফিলিস্তিনের 78% ভূমি দখল করে এবং প্রায় 7.5 লাখ ফিলিস্তিনি উদ্বাস্তুতে পরিণত হন। ফিলিস্তিনিরা এই ঘটনাকে নাকাবা বা মহাবিপর্যয় হিসেবে স্মরণ করে। 1967 সালের 6 দিনের যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর, গাজা, পূর্ব জেরুজালেম সহ আরও ভূখণ্ড দখল করে নেয়। এরপর থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বসতি স্থাপন বাড়তে থাকে, যা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ। এসব পদক্ষেপ ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে ক্রমেই অনিশ্চিত করে তুলেছে। ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশ্বিক মিত্র যুক্তরাষ্ট্র। 1948 সালে স্বীকৃতি দেয়া থেকে শুরু করে সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাবেও যুক্তরাষ্ট্র বারবার ভেটো দিয়েছে।
প্রথম দিকে আরব ও মুসলিম দেশগুলো সরাসরি ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিলেও সময়ের সাথে সাথে তাদের ঐক্য ও সক্রিয়তা কমে গেছে। মিশর ও জর্ডান ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করেছে। উপসাগরীয় দেশগুলো কৌশলগত কারণে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে। ফিলিস্তিনিরা এটিকে কূটনৈতিক আঘাত বলে মনে করেন। 2005 সালের পর গাজা কার্যত অবরুদ্ধ। 2006 সালে হামাস গাজায় ক্ষমতা নিলে একাধিক যুদ্ধ হয়েছে, যার প্রতিটিতে ফিলিস্তিনি বেসামরিক জনগণের প্রাণহানি হয়েছে। 2023 সালের অক্টোবরে হামাসের আকস্মিক হামলার পর ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান চালায়, যাতে কয়েক মাসে 40,000-এরও বেশি মানুষ নিহত হন, বেশিরভাগই নারী ও শিশু। 2025 সালের জানুয়ারিতে যুদ্ধবিরতি হলেও তা বেশিদিন স্থায়ী হয়নি। পুনরায় সংঘর্ষ শুরু হয়। হামাস, হিজবুল্লাহ ও হুথিরা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হামাস গাজা নিয়ন্ত্রণ করে এবং ইসরায়েলের বিরুদ্ধে একাধিকবার হামলা চালিয়েছে। হিজবুল্লাহ লেবাননের দক্ষিণ সীমান্তে অবস্থান নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক তৎপরতা চালায়, আর ইয়েমেনের হুথি গোষ্ঠী লোহিত সাগর অঞ্চলে ইসরায়েল ও তার মিত্রদের লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এই তিনটি গোষ্ঠী নিজেদেরকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের অংশ হিসেবে তুলে ধরে। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক রাজনীতিতেও গভীর প্রভাব ফেলছে। 14টিরও বেশি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও যুক্তরাষ্ট্র ও কিছু পশ্চিমা দেশ এখনও দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে অবস্থান করছে। আন্তর্জাতিক মহলের নানা উদ্যোগেও স্থায়ী সমাধান আসেনি। বিশ্লেষকরা মনে করেন, দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়নই শান্তির একমাত্র পথ। তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তা অত্যন্ত কঠিন। অব্যাহত এই সংঘাত মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও বিশ্ব শান্তিকে বারবার হুমকির মুখে ফেলছে। এবার খোদ যুক্তরাষ্ট্রেই শুরু হয়েছে ইসরায়েল বিরোধী আন্দোলন। ট্রাম্পের দেশে এখন আর নিরাপদ নয় নেতানিয়াহুর নাগরিক। ইসরায়েলি দেখলেই তেড়ে আসছে সাধারণ মার্কিন নাগরিকরা, আর এতেই হতবাক হয়েছেন নেতানিয়াহু। ভয়ে ওয়াশিংটন ছেড়ে অন্য শহর অথবা দেশে ফিরতে বাধ্য হচ্ছে ইসরায়েলের নাগরিকরা। ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। একটি ইহুদি অনুষ্ঠানের স্থান থেকে বের হওয়ার সময় তাদের লক্ষ্য করে চালানো হয় এই প্রাণঘাতী হামলা। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন হামলাকারী এলিয়াস রদ্রিগেজকে ইতিমধ্যেই আটক করেছে মার্কিন পুলিশ। ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত 9টা 5 ক্যাপিটাল ইহুদি জাদুঘরের কাছে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান ইসরায়েলি দূতাবাসের 2 কর্মী, একজন পুরুষ এবং একজন নারী। ওয়াশিংটনের পুলিশ প্রধান পামেলা স্মিথ জানান, সন্দেহভাজন হামলাকারী রদ্রিগেজ ঘটনার সময় ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিচ্ছিলেন। হামলার উদ্দেশ্য ঘৃণাপ্রসূত অপরাধ ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ড কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 30 বছর বয়সী এলিয়াস রদ্রিগেজ শিকাগোর বাসিন্দা। ঘটনার কিছুক্ষণ আগে জাদুঘরের বাইরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় তাকে। এরপর তিনি একটি হ্যান্ডগান বের করে 4 জনের একটি দলের উপর গুলি চালান। এতে নিহত হন 2 ইসরায়েলি কর্মী। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম একে নৃশংস অপরাধ বলে আখ্যা দিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন এই হামলাকারীকে কঠোর আইনের আওতায় আনা হবে। ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই হত্যাকাণ্ড স্পষ্টতই ইহুদি বিদ্বেষমূলক। ঘৃণা ও উগ্রবাদের যুক্তরাষ্ট্রের কোনো স্থান নেই। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত এই ঘটনাকে ইহুদি বিরোধী সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছেন। ইসরায়েলি দূতাবাসের পক্ষ থেকেও জানানো হয়েছে, নিহতরা একটি ইহুদি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে বের হওয়ার সময় এই হামলার শিকার হন। অনুষ্ঠানের আয়োজক আমেরিকান জিউস কমিটির সদস্য জোজো কালিন বলেন, আমি নিহতদের চিনতাম না, তবে মনে হচ্ছে তাদের মৃত্যুর পেছনে আমার আয়োজনই দায়ী। এই অনুষ্ঠানটি গাজার জনগণের জন্য সমর্থনের ভিত্তিতে আয়োজিত হয়েছিল, যেখানে উপস্থিত হয় ইসরায়েল দূতাবাসের 2 কর্মী। তারা অনুষ্ঠান থেকে বের হওয়ার পরই এমন ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটার জানান, নিহত যুগলটি খুব শিগগিরই বিয়ের পরিকল্পনা করছিল। ছেলেটি এই সপ্তাহে একটি আংটি কিনেছিল এবং জেরুজালেমে প্রেমিকাকে প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এই মর্মান্তিক ঘটনা আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, বিশ্বব্যাপী ঘৃণা ও সহিংসতা কেবল প্রাণী কেড়ে নেয় না, ভেঙে দেয় ভালোবাসার সম্পর্ক এবং বিশ্বাস।
পাশাপাশি সমালোচনাও করা হচ্ছে নেতানিয়াহু থেকে শুরু করে গোটা ইসরায়েলবাসীর। কোনো ধরনের হত্যাকাণ্ডই যেখানে কাম্য নয়, সেখানে গাজায় একের পর এক হামলা চালিয়ে সাধারণ মানুষ এমনকি নারী শিশুদের হত্যার কি জবাব দেবে দেশটি? ট্রাম্প প্রশাসনের কথা একটি বিষয়ে স্পষ্ট হয়েছে যে এই হত্যাকাণ্ড ইসরায়েলের উপর ক্ষোভ থেকে ঘটানো হয়েছে, আর এটা নেতানিয়াহুর জন্য কঠোর বার্তা। কিছুদিন আগেও যুক্তরাষ্ট্র ছিল ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, আর সেই মিত্র দেশেই যদি ইসরায়েলেরা নিরাপদ না থাকে, তাহলে অন্যান্য দেশে ইসরায়েলিদের উপর হামলা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। Воля Сардарападского сражения. দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নাৎসি বাহিনী পরিকল্পিতভাবে প্রায় 60 লাখ ইহুদিকে হত্যা করেছিল। ইউরোপ জুড়ে তৈরি করা হয়েছিল গ্যাস চেম্বার ও মৃত্যু শিবির। পুরো অঞ্চলকে পরিণত করা হয়েছিল ইহুদিদের গণকবরে। হিটলারের চূড়ান্ত লক্ষ্য ছিল ইহুদি জাতিকে পৃথিবী থেকে মুছে ফেলা, কিন্তু ইতিহাস সাক্ষ্য দিচ্ছে এই বর্বরতা সফল হয়নি। ইহুদিরা টিকে ছিল, নিজেদের পুনর্গঠিত করেছে এবং অবশেষে প্রতিষ্ঠা করেছে স্বাধীন রাষ্ট্র ইসরায়েল। হিটলারের দাবি ছিল ইহুদিরা নিচু জাত ও সমাজ নষ্টের কারণ। এমনকি প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের জন্য তিনি ইহুদিদের দায়ী করেছিলেন। ইহুদি প্রশ্নের চূড়ান্ত সমাধান নামে পরিচিত এই নীতির আওতায় ইউরোপ জুড়ে ছড়িয়ে থাকা ইহুদিদের ধরে এনে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 1942 সালের জানুয়ারিতে বার্লিনের উপকণ্ঠে অনুষ্ঠিত 1G সম্মেলনের পর গড়ে তোলা হয়েছিল 6টি ভয়াবহ মৃত্যু শিবির, যেগুলোর বেশিরভাগ ছিল পোল্যান্ডে। আউশভিটস বিরকেনাউ ছিল নাৎসি বাহিনীর তৈরি সবচেয়ে ভয়ঙ্কর শিবির, যেখানে প্রায় 11 লাখ মানুষকে হত্যা করা হয়। গ্যাস চেম্বারে বিষাক্ত গ্যাস ছড়িয়ে গুলি করে বা অনাহারে রেখে তাদের জীবন নেওয়া হতো। ক্রেবলিনকা শিবিরে মারা যায় আনুমানিক 9 থেকে 10 লাখ, বেলজেকে 6 লাখ, সবিবরে 3 লাখ, হেলমনতে 1.5 থেকে 2 লাখ এবং মাজদানেকে প্রায় 80,000 ইহুদি। এই গণহত্যা চালিয়ে হিটলার ভেবেছিলেন ইহুদি জাতিকে তিনি পৃথিবী থেকে মুছে ফেলতে পারবেন, কিন্তু ইতিহাস বলছে ইহুদি জাতি বেঁচে ছিল এবং পরবর্তীকালে রাষ্ট্র গড়ে তোলে। ঠিক এই জায়গা থেকেই ইতিহাস ফিরে এসেছে নতুন রূপে। ইসরায়েলের বর্তমান দখল ও দমননীতি দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, ইহুদিরা কি হলোকাস্টের কথা ভুলে গেছে? 1946 সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের সময় বাস্তুচ্যুত হয় প্রায় 7 লাখ ফিলিস্তিনি। এরপর 1967 সালে পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। ফিলিস্তিনিদের সাথে যা ঘটছে তা শুধুই যুদ্ধ নয়, এটি একটি জাতিকে ধ্বংস করে দেওয়ার সুপরিকল্পিত প্রচেষ্টা। ইসরায়েলের এই দমননীতি, বসতি সম্প্রসারণ, জমি দখল, প্রশাসনিক বিভাজন এবং অস্ত্র ব্যবহার সব মিলিয়ে এক নির্মূল নীতির প্রতিচ্ছবি। অথচ ইতিহাস বলে একটি জাতিকে কেবল হত্যা বা বাস্তুচ্যুতির মাধ্যমে নিশ্চিহ্ন করা যায় না। হিটলার পারেনি, ইসরায়েলও পারবে না। ফিলিস্তিনি জনগণ আজও টিকে আছে তাদের ভাষা, স্মৃতি, সংস্কৃতি ও প্রতিরোধের চেতনায়। শিশুর হাতে ছেঁড়া পতাকা, বৃদ্ধের কণ্ঠে হারানো ভিটেমাটির নাম কিংবা কিশোরের চোখে স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন সবই প্রমাণ করে এই জাতি হারিয়ে যাবে না। ইতিহাস সাক্ষী দিচ্ছে, শক্তি দিয়ে কোনো জাতিকে চিরতরে দমন করা যায় না। হিটলারের দমননীতির পরিণতিও ছিল লজ্জা ও ব্যর্থতার। ইসরায়েল যদি সংলাপ ও সমাধানের পথ ছেড়ে দমন ও দখলের পথেই এগোতে থাকে, ইতিহাস হয়তো তাদেরকে আবারও একই বিচারের মুখোমুখি দাঁড় করাবে। যে হলোকাস্ট ইহুদি জাতিকে মানবিক বিবেচনায় একটি রাষ্ট্র দিয়েছে, কিন্তু সেই রাষ্ট্র আজ ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে নিপীড়ন চালাচ্ছে তা ইতিহাসের পুনরাবৃত্তির শামিল। ফিলিস্তিনিরা তাদের ভূমি, সংস্কৃতি ও পরিচয় রক্ষায় সংগ্রাম চালিয়ে যাচ্ছে, যা হলোকাস্ট পরবর্তী ইহুদি সংগ্রামেরই প্রতিচ্ছবি। বিশ্লেষকরা বলছেন, শান্তির একমাত্র পথ হলো ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের অধিকার মেনে নেওয়া এবং দুই জাতির সহাবস্থানের ভিত্তিতে সমাধান খুঁজে বের করা।